এক ক্লিকেই ভাইরাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ছড়াছড়ি। অপব্যবহার রোধে নীতিমালা করার তাগিদ। ভ্যাকসিন সংগ্রহে নানামুখী চেষ্টা, চীনের টিকা ক্রয় নীতিগত সিদ্ধান্ত। অক্সফোর্ডের প্রথম ডোজ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। করোনায় আবারও বাড়ল মৃত্যুর সংখ্যা, বাড়ছে সংক্রমণের হারও। আরও কয়েকজনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত। ঢাকামুখী মানুষের স্রোত অব্যাহত, লকডাউনের মধ্যেও সড়কে মৃত্যুর মিছিল। দুর্ঘটনায় কয়েক জেলায় 17 জনের মৃত্যু। সহসা হাসপাতাল ছাড়তে পারছেন না খালেদা জিয়া। পোস্ট কোভিড জটিলতা নিরসনে চিকিৎসা লাগবে দীর্ঘমেয়াদী। বজ্রপাতে বাড়ছে মৃত্যুর হার, 7 বছরে মারা গেছে 2000। সচেতনতার অভাবে কমছে না মৃত্যু, মত বিশেষজ্ঞদের। মৃত্যুগর্ভ গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়। চাপ বাড়ছে বাইডেনের ওপর। এবারে করোনা ভাইরাসের কারণে স্থগিত হলো এশিয়া কাপ। সংক্রমণ বাড়ায় জুনেও আয়োজন করা সম্ভব না, জানালো আয়োজক দেশ শ্রীলঙ্কা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলাম, এবারে যাচ্ছি পুরো সংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ছড়াছড়ি, এক ক্লিকেই যা ভাইরাল হচ্ছে তা সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে অনেক দিন ধরে। কখনো বা তা বাস্তবে রূপ নিচ্ছে সহিংসতায়। বিশেষজ্ঞরা বলছেন, কোনো গোষ্ঠী নিজস্ব স্বার্থ উদ্ধার ও উদ্দেশ্য বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করছে, যা নিয়ন্ত্রণে প্রয়োজন নীতিমালা। রিশাদ হাসানের কাছে বিস্তারিত। 2013 সালের 3 মার্চ জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে দেশব্যাপী। এরপর থেকে প্রতি বছরই বিভিন্ন পর্যায়ে ছোট বড় গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধুমাত্র 2019 সালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত 5 থেকে 6 বার ছড়িয়েছে গুজব। ওই বছরের এপ্রিল মে মাসে গুজব ছড়ায় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজন হবে মানুষের রক্ত ও মাথা। একই বছরে গুজব তৈরি হয় লবণের মূল্য বৃদ্ধি নিয়ে, যার কারণে বাজারে তৈরি হয় লবণের কৃত্রিম সংকট। শুধু তাই নয়, মোটরযান সংশোধনী আইনের নামেও এক ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দেখে বোকা বনে যায় খোদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও। প্রধানমন্ত্রীর ছবি সংবলিত নতুন নোটের গুজব ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই। এমন গুজবের কারণে 2012 সালে ঘটেছিল রামু ট্র্যাজেডির মতো সহিংসতার ঘটনাও। বিশেষজ্ঞরা মনে করেন, কোনো উগ্রগোষ্ঠী বিশেষ স্বার্থ হাসিলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজবটি এখন অ্যাটম বোমার জায়গায় নিয়েছে, এটিকে আপনি দিয়ে দিতে পারছেন এবং সেটি বাস্ট হতে, সেটি বিস্ফোরিত হতে আসলে সেকেন্ডের ভিতরে এটি বিস্ফোরিত হয়ে যাচ্ছে। এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, দেশের মানুষের নিরাপত্তার জন্য হুমকি, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য হুমকি। রামু বা নাসিরনগরের মতো এমন সহিংসতার ঘটনা কাম্য নয় কারোই। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমেও লাগান টানতে নীতিমালা প্রণয়নের দাবি তাদের। যারা গুজব ছড়ায় তাদেরকে নির্দিষ্ট করে শাস্তি দেওয়া হয় যথাযথ, তাহলে এটি একটা প্রতিকার, তাহলে এটা প্রবণতা কমে আসবে। তার একটা মার্জিন বা বাউন্ডারি থাকতেই হবে, কোন প্রতিষ্ঠান তার ঊর্ধ্বে নয়। তাহলে সোশ্যাল মিডিয়াও নিশ্চয় আইন বা সোশ্যাল মিডিয়াও নীতি নির্ধারণের ঊর্ধ্বে নয়। তবে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তা যেন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করে, সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ তাদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আরো 60 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মারা গেছেন 12,248 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো 1,608 জন। এই নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত 7,83,337 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,923 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,26,132 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 20,528টি। নমুনা পরীক্ষায় একদিনে শনাক্তের হার 7.83%, আর সুস্থতার হার 92.65% এবং মৃত্যুর হার 1.56%।
ভারত থেকে সাতক্ষীরার ভোমরা চেকপোস্ট হয়ে দেশে ফেরা 142 বাংলাদেশির 11 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে কয়েকজনের শরীরে ভারতীয় ধরন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ওই 11 জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, গেল 5 মে সন্ধ্যায় বিশেষ অনুমতি নিয়ে ভোমরা হয়ে দেশে ঢোকেন 142 নাগরিক। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তাদের নমুনা পাঠানো হয় পিসিআর ল্যাবে। মঙ্গলবার রাতে 11 জনের করোনা শনাক্তের খবর জানানো হয় সিভিল সার্জন কার্যালয়কে। গেল কয়েকদিনের মতো আজও প্রধান দুই ঘাটে রাজধানীমুখী মানুষের স্রোত অব্যাহত রয়েছে। তবে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে যাত্রীর চাপ থাকলেও রাজবাড়ীর দৌলতদিয়ায় তা কিছুটা কম। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই প্রতিটি ফেরিতেই গাদাগাদি করে পারাপার হচ্ছেন মানুষ। এই অবস্থায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকে। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ট্রাক, মাইক্রোবাস, পণ্য পরিবহনের গাড়িতে ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে। তাদের সবারই সঙ্গী চরম দুর্ভোগ। পথের ব্যয় বেড়েছে কয়েক গুণ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ঢাকামুখী যাত্রীদের ভিড় বেড়েছে। সকাল থেকে ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই গাদাগাদি করে পারাপার হচ্ছেন মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকার পরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছেন অনেকে। সংশ্লিষ্টরা জানান, যানবাহন ও অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় এই নৌপথে 17টি ফেরি চলছে। এই ঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এরপরও যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। তবে গেল কয়েকদিনের তুলনায় দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কম। দূরপাল্লার বাস বন্ধ থাকায় প্রাইভেট কার ও মাইক্রোবাস এবং পণ্য পরিবহনের গাড়িতে ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে। সবারই সঙ্গী চরম দুর্ভোগ। পথের ব্যয় বেড়েছে কয়েক গুণ। 10 টাকার ভাড়া তারা 30 টাকা 40 টাকা পর্যন্ত নিচ্ছে। পাবলিক 4টা-5টা গাড়ি পাঞ্চ করে এখানে আসতে হচ্ছে। 2 সিট বস্তা দিব, তো 2 সিট বস্তা দেয় না, মানে 2 সিটে দুজনে বস্তা দেয়, কিন্তু ভাড়া একজনের কাছে 2 সিটে ভাড়া নেয়। এদিকে সড়কেও ভোগান্তির শেষ নেই রাজধানীমুখী মানুষদের। ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা এবং বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কেও আজও যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে। তবে ঈদের আগে বাড়ি যাওয়ার মতো ভোগান্তি মাথায় নিয়েই কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের। অভিযোগ রয়েছে, দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে আসতে গিয়ে কয়েক গুণ বেশি খরচ হচ্ছে। অনেক কষ্ট, অনেক ভোগান্তির মধ্যে আমরা আছি। 3-4 জায়গায় গাড়ি ভেঙে ভেঙে সিরাজগঞ্জ থেকে এ পর্যন্ত আসে। নতুন করে জারি হওয়া 7 দিনের বিধিনিষেধ কিংবা স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের বিশেষ ক্ষমতা কোনো কিছুই আটকে রাখতে পারছে না ঢাকামুখী মানুষকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। আজও 6 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 17 জনের, আহত হয়েছেন 4 জন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় চালক সহ 6 জন নিহত হয়েছে। আজ ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুরকি ইউনিয়নের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানান, গতকাল রাতে পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক সহ ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার আশিকপুর এলাকায় 2টি সিএনজির সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। ঘাটাইল উপজেলার হামিদপুরে ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছে। এদিকে ফেনীর ছাগলনাইয়াতে সিএনজি পিকআপ সংঘর্ষে এক নারী সহ 4 জন নিহত হয়েছে। ভ্যাকসিন সংগ্রহে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে সরকার। এরই অংশ হিসেবে চীনের সিনোফার্মার তৈরি SARS-CoV-2 টিকা সরাসরি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা। বুধবার অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এদিকে আগামী 2 জুন ফাইজার থেকে 1,06,000 ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সেরামের টিকা শেষ হয়ে আসলেও দ্বিতীয় ডোজের বাকি 14 লাখ নিয়ে
অনিশ্চয়তা এখনো কাটেনি। হাবিবুল ইসলামের হাবিবের রিপোর্টে বিস্তারিত। টিকা নিয়ে যখন অনিশ্চয়তা বিশ্বজুড়ে, তখন নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে অর্থায়ন করা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভির 1,06,000 টিকা পাওয়ার তারিখ নির্ধারিত হওয়ার খবর স্বস্তির যোগান দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের উৎপাদিত করোনার ভ্যাকসিন আগামী 2 জুন আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকা কমিটি বলছে, ভারত চুক্তির টিকা দিতে না পারায় দ্বিতীয় ডোজের টিকা নিয়ে যে অনিশ্চয়তা, তার নিরসনে অন্য দেশ থেকে সেরামের টিকা আনার চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা কিন্তু 3 কোটি ডোজ পাবো বলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে বলেছে। তারই প্রথম কিস্তিটি জুন মাসের প্রথম সপ্তাহে বা 2 তারিখে আসবে বলে মাননীয় মন্ত্রী মহোদয় আজকে বলেছেন। আমি আশা করছি যে আগামী 12 সপ্তাহের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকা আমরা পেয়ে যাব। সিনোফার্ম এবং স্পুটনিক ভি এর মাধ্যমে 1 কোটি ডোজের আলোচনা চলছে। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে আমরা এটাও পেয়ে যাব। এদিকে চীন থেকে বাণিজ্যিকভাবে টিকা কবে পাওয়া যাবে তা নির্ধারিত না হলেও সিনোফার্মের তৈরি টিকা সরাসরি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা। জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় গণচীনের তৈরি সার্স কোভ-2 ভ্যাকসিন, এটা ভেরোসেল বলা হচ্ছে, সরাসরি পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন। তবে কি পরিমাণ টিকা কতদিনের মধ্যে আনা হবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি বলে জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সহসায় হাসপাতাল ছাড়ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পোস্ট কোভিড জনিত সমস্যাগুলো থেকে সেরে উঠতে তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত মেডিকেল টিমের চিকিৎসকরা। ফুসফুসের পানি অপসারণ, শ্বাসকষ্ট সহ নানা জটিলতার কারণে সিসিইউতেই থাকছেন বিএনপি নেত্রী। মারুফুর রহমানের প্রতিবেদন। বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসার 23তম দিন পার করছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিছু জটিলতার উন্নতি হলেও পোস্ট কোভিড জনিত সমস্যাগুলো এখনো রয়ে গেছে। ডায়াবেটিস, আর্থ্রাইটিসের কারণে তার হাত পা ফুলে যাওয়া এবং ব্যথায় যে সমস্যা ছিল সেগুলো এখনো রয়েছে। তার হার্টের সমস্যা নিয়ে চিকিৎসকরা এখনো উদ্বিগ্ন বলে জানা গেছে। যে সমস্ত শারীরিক যে সমস্ত মনে ভর্তি হয়েছে, তার পরবর্তীতে পোস্ট করোনা সিমটম যেভাবে ওনাকে সাডেনলি অসুস্থ করলো, উনি শ্বাসকষ্ট করলো, তার পরবর্তীতে নিয়ে যাইতে এখন আছেন। করোনা পরবর্তীতে মানুষের শারীরিক অবস্থা সম্পর্কে প্রেডিকশন করা, মানে ভবিষ্যৎবাণী করা, এটি এইভাবে চলবে ঠিক সবসময়, কারণ করোনা প্যাথোলজি তো আমাদের সবকিছু আমরা জানি। খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম একজন সদস্য জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে অবহিত করবেন। এর বাইরে কাউকে মিডিয়ায় বক্তব্য দেওয়ার অনুমতি নেই। এবার গেরে আসলাম 2-4-5 দিনের জন্য, সেটাকে আমাদের পরিস্থিতি বাধ্য করলো ওনাকে মানে লং টাইম কি করা যায়। দলের একাধিক নেতা জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে এখনো সরকারের সঙ্গে বোঝাপড়া চলছে। তবে শেষ পর্যন্ত তা কোন দিকে গড়াবে সেটি নিশ্চিত নয়। মারুফুর রহমান, নিউজ 24, ঢাকা। নোয়াখালীতে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ 2 সহযোগীর প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলার ভিডিওতে তোলপাড় সৃষ্টি হয়েছে। গেল 13 মে বসুরহাটের করালিয়ার কাদের মির্জা সহযোগী কেচ্ছা রাসেল ও পিচ্চি মাসুদ অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। ঘটনার সময় দৌড়ে পালাতে গিয়ে 5 জন আহত হন। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় রাসেল ও মাসুদ আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষকে গুলি করছে। ঘটনার পর 17 মে ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ বাদী হয়ে কাদের মির্জার 38 সহযোগীর বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় মামলা করেন। আমদানি করা ভেজাল ও নিম্নমানের বিটুমিনের কারণেই বাংলাদেশের 60 থেকে 70% রাস্তা নির্মাণের 6 মাস থেকে 1 বছরের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, এমন তথ্য দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা।
সরেজমিনে দেখা যায় দেশের প্রায় ৪৫টি জেলায় শত শত সড়কের বিভিন্ন জায়গায় ডেবে গেছে কিংবা খানাখন্দ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কিছু অসাধু ব্যবসায়ীদের সাথে অসৎ আমদানিকারকরা মিলে একটি বিটুমিন সিন্ডিকেট তৈরি করেছে, যার ফলে দেশের বিপুল অর্থের লোকসান হচ্ছে, পাশাপাশি রাস্তাগুলো টেকসই হচ্ছে না। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। বিটুমিন, প্রচলিত ভাষায় যাকে আমরা বলি পিচ। রাস্তা তৈরির একটি অপরিহার্য উপাদান এই পিচ বা বিটুমিন, যা রাস্তার উপরিভাগের পাথরকে আঁকড়ে ধরে থাকে। অনুসন্ধানে আমরা দেখাবো কিভাবে নিম্নমানের আমদানি করা বিটুমিনের কারণে বাংলাদেশের ৬০ থেকে ৭০ রাস্তা নির্মাণের ৬ মাস থেকে ১ বছরের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি জানাবো কিছু অসাধু ব্যবসায়ীদের সাথে অসৎ আমদানিকারকরা মিলে একটি বিটুমিন সিন্ডিকেট তৈরি করেছে, যার ফলে দেশের বিপুল অর্থের লোকসান হচ্ছে, পাশাপাশি রাস্তাগুলো টেকসই হচ্ছে না। রাস্তা তৈরির কাজ চলছে। খোলা ড্রামে মান্ধাতা আমলের প্রযুক্তি ব্যবহার করে গলানো হচ্ছে বিটুমিন। বিজ্ঞান বলছে বিটুমিনকে গরম করার আদর্শ তাপমাত্রা হলো সর্বোচ্চ ১৫০ থেকে ১৭০ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে আদর্শ তো দূরে থাক, তাপমাত্রা মাপারই ব্যবস্থা নেই। ইনগ্রেডিয়েন্টগুলি মিক্স করার সময় টেম্পারেচার কত থাকবে, ট্রাকে তোলার সময় টেম্পারেচার কত হবে, কন্ট্রাক্টর একটা কমার্শিয়াল এন্টিটি, সে সেটাকে কম্প্রোমাইজ করবে। এই কারণেও কিন্তু আমরা রাস্তাটাকে টেকসই করতে পারি না। এবার চোখ রাখা বিটুমিনের ড্রামগুলোর দিকে। ভালো করে খেয়াল করলে দেখা যায় এগুলো সবই আমদানি করা বিটুমিন। তবে কিছু অসাধু ঠিকাদার একটি কৌশল ব্যবহার করে। তারা দেশে তৈরি ইস্টার্ন রিফাইনারির কয়েকটি ড্রাম সামনে রাখে, আর পেছনের সবই হলো কম দামে আমদানি করা নিম্নমানের বিটুমিন। সরেজমিনে দেখা যায় আমদানি করা নিম্নমানের বিটুমিন দিয়ে তৈরি রাস্তাগুলোর আয়ু বড়জোর ১ বছর বা তারও কম। সেখানে রাস্তা ব্যবহারকারীদের দুর্ভোগ নিত্যদিনের। রাস্তা ঠিক করার ২-১ দিন পরে যে এই অবস্থা, কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। পিচ দেয় নাই, ভালো পাথর দেয় নাই, এই কারণে রাস্তাটা ভাঙিয়ে গেছে। গত ১ বছর উঠতে ১.৫ বছরের বেশি যায় না। যে আমাদের হয়তো বা বিটুমিনটা ভালো মানের বিটুমিন দেওয়া হচ্ছে না বা পরিমাণ মতো বিটুমিন দিচ্ছে না, যার কারণে কিছুদিন পরে আগের বেহাল দশায় চলে যায়। এতে জনদুর্ভোগ আমাদেরই হয়। বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের আমদানি নির্ভর বিটুমিন ব্যবহারে রাষ্ট্রের ত্রিমুখী ক্ষতি হচ্ছে। ১, বৈদেশিক মুদ্রার অপচয়, ২, টেকসই উন্নয়ন হচ্ছে না, আর ৩, কিছু অসাধু ঠিকাদার আর অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। প্রধান কারণ হলো বিটুমিনের সাথে পাথরের যে বন্ডিং বা লেগে থাকার যে প্রবণতা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাওয়ার পিছনে আমরা বিটুমিনের খারাপ কোয়ালিটি এটাকে প্রধানত দায়ী করি। আমদানি কিন্তু বিটুমিনে প্রথমত অনেকদিন শিপে থাকে, উৎপাদন উৎস আমরা কেউ বলতে পারি না, ফলে এদের কোয়ালিটি আমার সবসময় আকাশ পাতাল পার্থক্য হয়। এমন একটা শিপ থেকে আমি বিটুমিন নিচ্ছি যেই শিপটা ৩-৪ মাস সাগরে ভাসছে, সেখানে শিপের স্লাজ, শিপের অয়েল, ইঞ্জিন অয়েল সেগুলো মিশানো হচ্ছে, গাড়ির ইঞ্জিন অয়েল মিশানো হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, টেকসই সড়ক উন্নয়ন করতে হলে দেশীয় ভালো মানের বিটুমিন ব্যবহারের পাশাপাশি নির্মাণ কাজে তদারকি বাড়াতে হবে। অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আর কি ঘটেছিল ওই ৬ ঘন্টায় তা খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। অন্যদিকে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের দায়ের করা মামলার তদন্ত গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর হয়েছে। মামলার আগের ৬ ঘন্টায় কি ঘটেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ গোয়েন্দা পুলিশের হাতে এসেছে, সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গেছে। এদিকে সাংবাদিক আটক ও হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
অন্যদিকে রোজিনা ইসলামকে মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচি থেকে রোজিনা ইসলামকে হেনস্থার নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি করা হয়। প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন স্থানেও। এসব কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বর্তমান সরকার মত প্রকাশে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে দেশের গণমাধ্যম স্বাধীন বলেও দাবি করেন তিনি। সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আজ সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 অনুযায়ী এ ধরনের গোপনীয় বিষয় প্রকাশযোগ্য নয়। সাংবাদিকগণ যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য তথ্য অধিকার আইন অনুযায়ী সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এভাবে লুকিয়ে তথ্য সংগ্রহের প্রয়োজন ছিল না। যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং তা বিচারাধীন, নিরপরাধ হলে আদালতে সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার ঘটনায় বদলি কোনো সমাধান নয়, বরং বরখাস্ত করে তাদের বিরুদ্ধে মামলা করার প্রয়োজন ছিল, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, সাংবাদিকরা যেন চুরি দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে না পারে সেজন্যই এই ঘটনার অবতারণা করা হয়েছে। আজ সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। বদলি করা তো আপনার এটা কোনো আপনার সমাধান নয়। ওদেরকে সাথে সাথে বরখাস্ত করা উচিত ছিল, শুধু নয় তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে শুরু করা উচিত ছিল এবং তাদেরকে কারাগারে নেওয়া উচিত ছিল। আমি মনে করি যে এটা করলে তাও সাংবাদিকরা কিছুটা আপনার স্বস্তি ফিরে পাবে। আর তা না হলে আমি গতকাল যেটা বলেছি যে মূলত এটা সংবাদ কর্মীরা যেন সত্য ঘটনা প্রকাশ করতে না পারে এবং বিশেষ করে চুরি দুর্নীতির ঘটনাগুলো যেন প্রকাশ না করে, তার জন্যই তারা এই ঘটনাটা করেছে। 10টা সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টা সংবাদ। দিন দিন বাড়ছে বজ্রপাতে নিহতের সংখ্যা। বেসরকারি একটি সংস্থার তথ্য বলছে 2011 সাল থেকে 7 বছরে বজ্রপাতে নিহতের সংখ্যা প্রায় 2000। আর বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত নিরোধক মেশিন ও গাছ কেটে ফেলার কারণে দিন দিন এই সংখ্যা আরও বাড়ছে। আহসান সুমনার ক্যামেরায় নাইমাল জিকর প্রতিবেদন। দেশে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে বজ্রপাত। বর্ষার এই প্রাক মৌসুমে দেশে 33টি বজ্রপাতের ঘটনা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আর বজ্রপাতে গত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে 19 জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই কৃষক। বেসরকারি একটি সংস্থার তথ্য বলছে 2018 সাল পর্যন্ত 7 বছরে দেশে 2000 মানুষের মৃত্যু হয়। আর গত বছর দেশে বজ্রপাত রেকর্ড করা হয়েছে 116টি। বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং আবহাওয়া পরিবর্তন ও লম্বা গাছ কেটে ফেলা বজ্রপাত বৃদ্ধির প্রধান কারণ। বর্ষা মৌসুম আসার আগের মাসটাকে আমরা প্রাক মৌসুমি বায়ু বলি, সিজন বলি। এই সময় এরকম থান্ডারস্টর্ম হয়, বজ্রপাত হয় এবং কোথায় কোথায় দমকা ঝড়ো হওয়া বয়ে যায়। এই বজ্রপাতে প্রচুর মানুষ মরে। এই অ্যানালাইসিস করতে যেয়ে দেখেছি যে বাংলাদেশের টোটাল সিচুয়েশনে 2010 সালে যে হারে ক্যাজুয়ালিটি ছিল 2019 সাল পর্যন্ত যে ট্রেন্ড আমি পেয়েছি, তাতে ক্যাজুয়ালিটির হারও ডাবল হয়েছে। এই দুর্যোগ থেকে বাঁচতে চলতি মৌসুমে খারাপ আবহাওয়ায় বাসায় অবস্থান করা, ভবনে আর্থিং ব্যবহার করা সহ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শুধুমাত্র যে গ্রামাঞ্চলেই হবে বা কৃষিক্ষেত্রে যারা কাজ করবে তারাই না, অনেকেই এটার এক্সপোজারে আসতে পারে। বলা হচ্ছে যে মোবাইল প্রযুক্তি বা অন্যান্য প্রযুক্তি, এমনকি গাড়িতে বসে থাকলেও হতে পারে। আর্থিংগুলি না থাকাতে আপনার বজ্রপাত মানুষের উপর সরাসরি আঘাত করে দেখেই সে সাথে সাথে মারা যায়। আর পানির পাশে অথবা কোনো লোহার পাশে বা কোনো গাছের নিচে
দাঁড়ানোটা অবশ্যই উচিত না বজ্রপাতের সময়। 2016 সালে বজ্রপাতকে দুর্যোগের আওতায় এনে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত নিরোধক মেশিন বসানো সহ উঁচু উঁচু গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। অনলাইনে নিষিদ্ধ অ্যাপস ব্যবহার করে মাসে প্রায় 100 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে কয়েকটি চক্রের মাধ্যমে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এমন একটি চক্রের 4 জনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সকালে বারিধারা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এটিইউ জানায়, স্টিমকার নামে একটি অ্যাপসের মাধ্যমে এই অর্থ পাচার হচ্ছে। এটি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ অ্যাপস। তারা এই অ্যাপ পরিচালনার জন্য বেতনভুক্ত তরুণীদের এজেন্ট হিসেবে নিয়োগ দেন। তারা লাইভ চ্যাটিংয়ের মাধ্যমে গ্রাহককে নানাভাবে আকৃষ্ট করে। 1000-এর উপরে এই চক্রে নারী এজেন্ট আছেন। প্রবাসীরাই এদের মাধ্যমে বেশি ভুক্তভোগী হচ্ছেন। মোবাইল ব্যাংকিং ও কোরিয়া ভিত্তিক একটি বিদেশি ব্যাংকের মাধ্যমে পাচার হচ্ছে এই অর্থ। এই নিষিদ্ধ অ্যাপটির লক্ষাধিক ব্যবহারকারী রয়েছে। ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করে এবং এই অভিযানের ফলে হাজার হাজার যুবক যুবতী এই ফাঁদ থেকে এবং দেশ মুদ্রা পাচারের হাত থেকে রক্ষা পাবে বলে আমরা বিশ্বাস করি। এখানে 2 ধরনের ইউজার আছে, একটা হচ্ছে যে হোস্ট ইউজার আর একটা হচ্ছে যে ক্লায়েন্ট ইউজার, যারা যে কিনে টাকা দিয়ে কিনে। কিন্তু যারা হোস্টিং নিয়ে এসেছে তারা যেহেতু এটা একটা নিষিদ্ধ অ্যাপ বাংলাদেশে এবং মুদ্রা পাচার করছে, অর্থাৎ এই যে 12 থেকে 15 জন যাদের কথা আমরা বলছি, এদেরকে আমরা মূলত অপরাধী হিসেবে দেখছি। করোনাকালীন সময় হওয়া সত্ত্বেও গত 11 মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 524 কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 1 বছরের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে উন্নত ঢাকার ভিত রচনা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেন, বর্ষা মৌসুমে ঢাকাবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এই লক্ষ্যে আগামী মাসের 20 তারিখের মধ্যে কর্পোরেশনের 715 কিলোমিটার এবং ওয়াসার কাছ থেকে পাওয়া 185 কিলোমিটার বদ্ধ নর্দমার মুখ পরিষ্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। এই সময় উন্মুক্ত স্থান হতে সম্পূর্ণরূপে বর্জ্য নির্মূলে 75টি ওয়ার্ডে 75টি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন STS নির্মাণে কাজ এই বছরই শেষ হবে বলে জানান মেয়র। এই সময় আর উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ DSCC ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্ষা আসলে ভয়ঙ্কর রূপ নেয় চট্টগ্রামের পাহাড়। স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় তবু চট্টগ্রামের 30টি পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছে 4 লাখের বেশি মানুষ। আবারও পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ঝুঁকিতে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার নির্দেশ পাহাড় ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের। নগর বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের ব্যর্থতায় দিন দিন বাড়ছে পাহাড়ে এই বসতি আর মদত দিচ্ছে এতে প্রভাবশালীরা। নয়ন বড়জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবারও বর্ষা শুরু। টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার সাথে চলে আসে পাহাড় ধস নামে আরেকটি দুর্যোগ। প্রতি বছর পাহাড় ধসে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ হচ্ছে না। প্রভাবশালীদের ছত্র ছায়ায় চলছে বড় বাণিজ্য। তো আর ঘর বাড়ি নাই যে ভালো জায়গায় যে বসবাস করব, তাই ঝুঁকিপূর্ণতে থাকতে হচ্ছে আমাদের। তো ঝুঁকিপূর্ণ ঠিক আছে, কিন্তু এখানে আমাদের দাদার আমল থেকে এখানে মানুষ থাকতেছে। 10-12 বছর থাকে পাহাড়ের সাইডে 5,000 টাকা ভাড়া দিয়ে পাহাড় বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন কেউ কেউ। জমি হাত বদল হতে হতে চলে জীবন নিয়ে টাকার খেলা। পাহাড়ের পাদদেশে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে ঝুঁকিপূর্ণ বাসস্থান তৈরি করেছে মুনাফা করবে। আর আমার স্বাধীন দেশের প্রশাসন জনগণকে ঝুঁকিমুক্ত করার জন্য কোনো ব্যবস্থা নেবে না, এটি কোনো সভ্য দেশে প্রত্যাশা করা যায় না। এবং সেজন্য মনে করি এটি শুধু ব্যবস্থা গ্রহণ না, কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাহাড় কাটা ও বসতি নির্মাণের ফলে বর্ষা আসলে ধস নামে। এই পর্যন্ত চট্টগ্রামের পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 400-র কাছাকাছি। এবং আমরা মোটামুটি এখন প্রস্তুত নিয়ে আসি যে ইনশাল্লাহ, এবং মানুষকে বিশেষ করে এখন প্রচারণা করা হচ্ছে তারা যাতে পাহাড়ের পাদদেশ থেকে সরে আসে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। প্রতিনিয়ত কাঁপছে পাহাড়, উঠছে গড়, আর এই ঘরেই বসবাস করে নিম্ন আয়ের মানুষ। কারণ একটাই, আয় কম, তার কারণে ঝুঁকি জেনেও বসবাস করছে তারা। তাদেরও ইচ্ছে ভালো জায়গায় নিরাপদ স্থানে বসবাস করার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির কোনো লক্ষণই নেই, বরং ইসরায়েলি জনগণের শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই জেরে বুধবার গাজায় হামলা চালিয়েছে তেল আবিব। সেই হামলায় নতুন করে এক সাংবাদিক সহ 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 224। আর পাল্টা জবাব অব্যাহত রেখেছে হামাসও। ক্ষোভ ক্রোধ বাড়ছে ফিলিস্তিনিদের মধ্যেও। চন্দ্রানী চন্দ্রা, ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের বর্বরতা প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা। বুধবারও গাজায় চলে ইসরায়েলের নৃশংসতা, যার জেরে ফের প্রাণ গেছে কয়েকজন নিরীহ ফিলিস্তিনির। তাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এখানে শেষ নয়, ইসরায়েলের শান্তি ফেরাতে যতদিন প্রয়োজন ততদিন হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস অপ্রত্যাশিত আঘাতের মুখোমুখি হয়েছে। ইসরায়েলের স্বস্তি ফিরে না আসা পর্যন্ত এই হামলা চলবে। এরই মধ্যে আহতদের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে 52,000-এর বেশি মানুষ। অনেকেই আশ্রয় নিচ্ছে জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়গুলোর শ্রেণীকক্ষে। হাত পা গুটিয়ে বসে নেই হামাসও। ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ নিরীহ স্বজন হারানো ক্রমেই ক্ষোভ বাড়ছে ফিলিস্তিনিদের মধ্যে। চলছে শোকের মাতমও। ইসরায়েলকে সমর্থন দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর ইহুদি বিরোধী মন্তব্য করায় এরদোয়ানের সমালোচনা করছে মার্কিন প্রশাসন। অন্যদিকে গাজায় পুনর্নির্মাণ ও চিকিৎসা সহায়তা হিসেবে 50 কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিশর। মধ্যপ্রাচ্যে অবিলম্বে সকল সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে পশ্চিমবঙ্গে নারদ মামলায় আসামি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যুক্ত করা হয়েছে আইনমন্ত্রী মলয় ঘটক ও দলটির নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও। ভারতের তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এই তথ্য জানিয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে মামলার কার্যক্রম শুরু হয়। মামলাটি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে স্থানান্তরের আবেদন আদালতে জানিয়েছে সিবিআই। এর পক্ষে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের সম্ভাবনার অজুহাত তুলেছেন তারা। এর আগে সোমবার নারদ মামলার আসামি হিসেবে ফিরহাদ হাকিম সহ 4 নেতাকে গ্রেপ্তার করে সিবিআই। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কালো টাকা সাদা করার সুযোগ আগামী বাজেটেও থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আজ বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর ব্রিফিং এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী আরো বলেন, যতদিন অপ্রদর্শিত আয় থাকবে ঠিক ততদিন পর্যন্ত এই সুযোগও থাকবে। পুঁজিবাজার, ব্যাংক আমানতে, নগদ টাকা, ফ্ল্যাট কেনা সহ সব ক্ষেত্রে বিনা প্রশ্নে 10% কর দিয়ে সর্বশেষ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। সিস্টেমের কারণে অনেক সময় অপ্রদর্শিত টাকা সিস্টেমে চলে আসে। এগুলাকে যদি রেগুলারাইজ না করে, যদি মেইন স্ট্রিমে না নিয়ে আসেন, তাহলে অর্থনীতি যেখান থেকে টাকাটা চলে গেছে সেই অর্থনীতি কিন্তু আমরা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট পাবো না। আমি মনে করি যে আমরা নিজে বুঝতে হবে যে অপ্রদর্শিত টাকাগুলো কি কারণে হয়। আমরা আশা করি আস্তে আস্তে এই অপ্রদর্শিত টাকা আমাদের ইকোনমিক সিস্টেম থেকে বিলুপ্ত হয়ে যাবে। কুষ্টিয়ায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটি এবং ভুট্টা তোলা নিয়ে কৃষকরা ব্যস্ত থাকায় বাজারে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তবে অনেকেই আবার নতুন করে লকডাউন দেওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকাকেও কারণ হিসেবে দেখছেন। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। সোমবার পর্যন্ত কুষ্টিয়ার খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে 35 টাকা কেজি। মঙ্গলবার তা 1 লাফে বেড়ে দাঁড়ায় 40। হঠাৎ মূল্য বৃদ্ধিতে অসুবিধায় পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। পেঁয়াজের দাম তো 40 টাকা হওয়ার কথা, কম হওয়ার কথা, গরিব মানুষ খাবে কি? কুষ্টিয়া পৌর বাজারে পেঁয়াজের আড়তগুলো ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর সরবরাহ কমে যাওয়ায় আড়ত পর্যায়ে মন প্রতি দাম 100 টাকা বেড়ে গেছে।
লকডাউন হওয়ার কারণে আবার ফের বর্ডার বন্ধ হয়েছে, তার কারণে ইন্ডিয়ান মাল এখন বর্তমান আসছে না, যাই জন্য পেঁয়াজ মন করায় 100 টাকা বৃদ্ধি হয়েছে। কুষ্টিয়ার ভাদালিয়া হাটে অল্প কিছু পেঁয়াজ উঠেছিল। ব্যবসায়ীরা বলছেন কৃষকরা ধান ও ভুট্টা নিয়ে ব্যস্ত থাকায় পেঁয়াজ বাজারে আনছেন না, এ কারণে বেড়ে গেছে দাম। ভুট্টু তুলছে, তারপরে ধানটা করছে বাড়িচ্ছে, এই জন্য মালটা কম আসছে। এদিকে জেলার সবচেয়ে বড় পেঁয়াজের আড়ত কাঞ্চনপুরের বেশিরভাগ আড়তই বন্ধ রয়েছে। তারা বিক্রি করছেন 34 টাকা কেজি দরে। আমদানি কম, ওই জন্যই বাজারটা একটু বেশি, ধরেন 1300, 1350, 1370ও বিক্রি হইলো আর। পেঁয়াজের দাম কেজিতে 1-2 টাকা বাড়ার কথা স্বীকার করে বাজার কর্মকর্তা সার্বক্ষণিক মনিটরিং এর কথা বলছেন। এমনি নাই তা না, কিন্তু সরবরাহটা ক্রেতা নাই বিধায় বাজারে কম আসতেছে। তবে আমরা দেখতেছি যাতে পেঁয়াজের বাজারটা না বাড়ে বা কোনো কীটক সংকট সৃষ্টি করতে কেউ না পারে, সেই ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং মনিটরিংও আছে। তবে এবছর পেঁয়াজের ভালো ফলন হয় দাম খুব বেশি বাড়বে না বলেও জানান তিনি। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। করোনা ভাইরাসের কারণে স্থগিত হলো এশিয়া কাপ। এই বছরের জুনেও এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছে আয়োজক দেশ শ্রীলঙ্কা। লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জুন মাসে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের পর এশিয়া কাপ আয়োজিত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। টি-20 ফরম্যাটে এশিয়া কাপ 2020 সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। এরপরে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার পাশাপাশি 1 বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল 2021 সালের জুন মাসে শ্রীলঙ্কায় শুরু হবে এশিয়া কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো মাঠের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কাকে শক্ত প্রতিপক্ষ মানলেও দেশের মাটিতে টাইগারদের কিছুটা এগিয়ে রাখছেন কাটার মাস্টার। জয় শতভাগ সম্ভাবনা আছে জানিয়ে মাঠে পারফর্ম করার গুরুত্ব তুলে ধরেন মুস্তাফিজ। বিস্তারিত রিপোর্টে। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ারেন্টাইন ইস্যুতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিলেও বৃষ্টির কারণে তাদের অনুশীলন সীমাবদ্ধ ছিল ইনডোরে। অবশেষে বুধবার মাঠে অনুশীলন করেছেন তারা। গেল 19 দিন মাঠে নামার সুযোগ না পেলেও অনুশীলন শেষে মুস্তাফিজ জানিয়েছেন, হাতে থাকা স্বল্প সময়ে কাজে লাগাতে চান তিনি। আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টাইন দিয়ে আপনার প্রায় আমি 25 দিনে আপনার একটা প্র্যাকটিস আর একটা ম্যাচ খেলছি। কালকে তো আমরা প্র্যাকটিস করতে পারি নাই, আজকে করলাম, আরও 2 দিন টাইম পাবো। আল্লাহর উপরে ছেড়ে দিলাম আর দেখি, চেষ্টা করে দেখি কি হয়। ইনজুরির কারণে রুবেল হোসেন ছিটকে গেছেন সিরিজ থেকে, ফলে পেস অ্যাটাকের গুরু দায়িত্ব থাকবে তার ঘাড়েই। রুমের ভিতরে টুকটাক যদি যে কাজগুলো করা যায় ওইগুলো করে যদি আপনি প্রথম দিনেই অনেক কিছু ভাবি, তাহলে তো হওয়ার কথা না। আমি চেষ্টা করছি। লঙ্কানদের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে টাইগাররা, তবে ঘরের মাঠে টাইগারদের কিছুটা এগিয়ে রাখছেন দ্য ফিজ। সাথে মাঠে পারফর্ম করার গুরুত্ব তুলে ধরেন কাটার মাস্টার। না, আমাদের হোমে আমরা বেশি ম্যাচ জিতছি, এটা অবশ্যই আমরা আগে থাকবো ওই দিক থেকে। সম্ভবত 100% দেখতেছি, এখন পারফর্ম করাটাই ইম্পর্টেন্ট। 23 মে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে বৃহস্পতিবার বিকেএসপিতে লাল ও সবুজ 2 দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজন। থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।